ফোর্থ সেমিস্টার ইকোনমিক্স 2026-এর সাজেশন দিয়ে দেবো আজকের এই ভিডিওটাতে। তো তোমাদের এখানে দেখো ইন্ডিয়ান ইকোনমিক্স 1 এই যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা তোমাদের ফোর্থ সেমিস্টারে অনার্সদেরও আছে এবং জেনারেলদেরও আছে। অনার্সদের আছে ডিএসসিসি 8 পেপারে, এমডিসিদের আছে এমডিসি 4 পেপারে। তো এই পেপারের যে এই সিলেবাসটা আছে, এই কমপ্লিট সিলেবাসের উপরে আমি তোমাদের সাজেশনে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই ভিডিওটাতে বলে দেবো। সেই সঙ্গে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ইংলিশ ভার্সান বাংলা ভার্সানের সাজেশন বলে দেবো এবং রচনাধর্মী প্রশ্নগুলোও বলে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যে প্রশ্নগুলো বলে দিচ্ছি সেগুলো তোমরা খুব ভালোভাবে খাতায় লিখে নাও অথবা স্ক্রিনশট করে নাও। তো এখানে দেখো এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম। এটা 2026 সালের ডিএসসিসি 8 পেপারের ইন্ডিয়ান ইকোনমিক্স 1 এখানে দেখো দেওয়া আছে, আর এবং 75 মার্কসের সিসিএফ সিলেবাসের উপরে এই প্রশ্নপত্রটা কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিলাম, কারণ তোমরা অনেকেই প্রশ্নপত্র দেখতে চাও। এবার আমি তোমাদেরকে সাজেশন প্রশ্নগুলো বলে দিই। দেখো সাজেশন প্রশ্নগুলোতে আমি ইংলিশ এবং বাংলা ভার্সন একদম পুরো সাথে সাথে রেখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। স্বাধীনতার পর ভারতবর্ষের পরিকল্পনা প্রক্রিয়ার উদ্দেশ্য সাফল্য ব্যর্থতা আলোচনা করো। এটা কিন্তু 3 স্টার প্রশ্ন, বুঝতে পারলে? তো এই প্রশ্নটা কিন্তু আসার চান্স সর্বোচ্চ অনার্স এবং জেনারেল উভয় ক্ষেত্রে। 1991 সালের অর্থনৈতিক সংকটের কারণসমূহ আলোচনা করো, ভারতের অর্থনীতিতে এর প্রভাব ব্যাখ্যা করো। নেক্সট থার্ড প্রশ্নটা 1991 সালের নতুন অর্থনৈতিক নীতি নিউ ইকোনমিক পলিসি সমালোচনামূলকভাবে আলোচনা করো। চতুর্থটা আছে সংস্কার পরবর্তী সময়ে ভারতের অর্থনীতিতে সংগঠিত কাঠামোগত পরিবর্তন সমূহ আলোচনা করো। পঞ্চম আছে ভারতের আঞ্চলিক বৈষম্যের কারণ প্রতিক্রিয়া আলোচনা করো। এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ঠিক আছে? এবং আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলছি ওগুলো বেশি ভালো করে দেখো, কিন্তু যেগুলো তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি গোটা 14-15টা প্রশ্ন আছে, এগুলো কিন্তু একদমই বাদ দেবে না। অনার্সদের তো একদমই বাদ দেওয়া যাবে না। জেনারেলরা পড়তে থাকো এবং পরীক্ষার আগে আগে যদি লাস্ট মিনিট সাজেশন চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাহলে আমি পরীক্ষার আগে আগে লাস্ট মিনিট সাজেশন বলে দেবো। তো দেখো ভারতের দারিদ্রতা, আয়ের বৈষম্য, প্রবণতা, চাকরির সরকারি নীতিসমূহ আলোচনা করো। ষষ্ঠ প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট। সপ্তম প্রশ্ন ভারতের বেকারত্ব ও যুব বেকারত্বের সমস্যা। এটা কিন্তু তোমাকে পড়তেই হবে, এটা কিন্তু 3 স্টার প্রশ্ন, বুঝতে পারলে? অষ্টম প্রশ্ন নরহসিংহাম কমিটির প্রধান সুপারিশ সমূহ আলোচনা করো এবং ভারতের ব্যাংকিং সংস্কারের গুরুত্ব আলোচনা করো। এটাও একটা তোমার এই নরসিংহাম কমিটির থেকে এবছর একটা প্রশ্ন আসবেই। তোমার ভারতের অর্থনীতি সংস্কারের অংশ হিসাবে শিল্পক্ষেত্রের সংস্কার 9 নম্বর প্রশ্নটাও খুব ভালোভাবে পড়বে। ভারতের আর্থিক যে ফাইন্যান্সিয়াল সেক্টর সংস্কার সমূহ আলোচনা করো এবং এর সাফল্য সীমাবদ্ধতা মূল্যায়ন করো। 11 দাগে প্রশ্ন ভারতের জনসংখ্যাগত প্রবণতা, প্রধান জনসংখ্যা সমস্যাগুলি আলোচনা করো। 11 দাগটাও কিন্তু ইম্পর্টেন্ট। ভারতের মানব উন্নয়নের অবস্থা মূল্যায়ন করো। স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে সরকারি উদ্যোগ সমূহ আলোচনা করো। 13 দাগে শিক্ষার অধিকার আইন 2009, এই আইনটা সম্পর্কে কিন্তু প্রশ্ন আসবে, সংক্ষিপ্ত বড় সব দিক থেকে ইম্পর্টেন্ট আছে। এটা কিন্তু তোমরা 3 স্টার দিয়ে পড়াশোনা করবে, বুঝতে পারলে? 14 নম্বর প্রশ্ন ভারতের শিক্ষা লাইসেন্সিং নীতির উদ্দেশ্য, কার্যকারিতা, সীমাবদ্ধতা আলোচনা করো। 15 দাগে আছে ভারতের সরকারি ক্ষেত্রে পাবলিক সেক্টর সংস্কারগুলো আলোচনা, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে। ভারতের রাজস্ব সংস্কার আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট আছে, বুঝতে পারলে? 15-16 দুটোই ইম্পর্টেন্ট। 17 দাগে ভারতের বৈদেশিক বাণিজ্য বহিখাত সংস্কার আলোচনা করো। ভারতের শ্রম বাজার সমস্যা সমূহ আলোচনা করো, এর পক্ষে বিপক্ষ যুক্তি দাও। ভারতের জিডিপি মাথাপিছু জিডিপির প্রবণতা, এটা মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার প্রশ্ন। 20 দাগে পরিকল্পিত অর্থনীতি থেকে বাজার ভিত্তিক অর্থনীতিতে ভারতের রূপান্তর বিশ্লেষণ করো। এই আমি 20টা প্রশ্নের মধ্যে থেকে হয়তো 5-7টা প্রশ্ন 3 স্টার বলে দিয়েছি, তো এই 3 স্টার প্রশ্নগুলো সবার আগে করবে। আর অনার্সটাই 20টা প্রশ্ন একদম কোনোটাই বাদ দেবে না, প্রথম থেকে করতে চাইলে, ভালো করে রেজাল্ট আনতে চাইলে। আর যদি লাস্টের মানে দিকে পড়ে থাকো তাহলে বলবো প্রথম 10টা প্রশ্ন খুব ভালো করে দেখো আর স্টার মার্কস গুলো ভালো করে দেখো। আর যদি এই সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে। আর স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা, এই নাম্বারে কিন্তু এই সাবজেক্টের ম্যাটেরিয়াল বা ফোর্থ সেমিস্টারে তোমার যে কোনো সাবজেক্টের নোট সাজেশনের জন্য তুমি যোগাযোগ করতে পারো 6295724936। ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছো তাদেরকে একটা বলে দিই, তোমরা এখানে একটা কুপন কোড আছে। ধরো তুমি এখানে বলবে যে দাদা, যখন তুমি আমার সাথে নোটসের জন্য কথা বলবে, বলবে দাদা আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছি, তো সেক্ষেত্রে তোমার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট করে দেবো ফিসে, ঠিক আছে? যাই হোক, আর এখানে আমি যে 5 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি। ভারতীয় পরিকল্পনায় আরবান বেস বলতে কি বোঝায়, আর এর প্রধান প্রভাবগুলি আলোচনা করো, এটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট আছে। নেহরু মহালানবিশ পরিকল্পনা মডেল মোস্ট ইম্পর্টেন্ট।
1980-র দশকের দেশভাগে ভারতের সমষ্টিগত অর্থনৈতিক সংকটের প্রধান কারণগুলি মোস্ট ইম্পর্টেন্ট। 1991-এর অর্থনৈতিক সংকট, এটা বট কোশ্চেনেও ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনেও ইম্পর্টেন্ট, বট কোশ্চেনেও দেওয়া আছে। 5 নম্বরে প্রশ্ন, সংস্কার পরবর্তী সময়ে ভারতের শিল্প কাঠামো পরিবর্তন। 6, ভারতের আঞ্চলিক বৈষম্যের কারণ, এটা বট কোশ্চেনেও আছে, শর্ট কোশ্চেনেও আছে, তো এটাও ইম্পর্টেন্ট। 7, 8 এগুলো নর্মালি পড়ে রাখবে। 9-এর দাগে ভারতের জনসংখ্যাগত পরিবর্তনের প্রধান বৈশিষ্ট্য পড়ে রাখবে। ভারতের স্বাস্থ্যক্ষেত্রে প্রধান সমস্যাগুলি আলোচনা করো, পড়ে রাখবে। শিক্ষার অধিকার আইন বট কোশ্চেনেও আছে, আলাদা করে করা লাগবে না। ভারতের শিক্ষাক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি আলোচনা করো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর স্কুল ট্রানজিশন টু ওয়ার্ক বলতে কি বোঝায়, এটা কিন্তু হালকা করে পড়ে রাখবে। জিডিপির প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট আছে বলেছি, এটা ডবল করে পড়ার দরকার নেই, বট কোশ্চেনে পড়বে। ভারতের দারিদ্রতার প্রধান কারণগুলি আলোচনা করো। তো এইগুলো মোটামুটি তোমরা শর্ট কোশ্চেনের মধ্যে দেখতে পাচ্ছ, এখানে 22, 23 মোটামুটি এই এপিএমএ, এপি আর এই যে এর মধ্যে পার্থক্য, এগুলোও কিন্তু আসবে। এফডিআই, এফপিআই এর মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু আসবে, ঠিক আছে। তো যাই হোক, এই প্রশ্নগুলো ভালো করে দেখে নিও। আর এখানে আমি তোমাদের প্রশ্ন উত্তর আমাদের মানে নোটসের মধ্যে কেমন হয় দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। আর সেভাবে নিয়ে দেখো কত সুন্দর পরিষ্কারভাবে লেখা আছে, তোমরা কিন্তু নিয়ে পড়াশোনা করতে পারো। এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, বুঝতে পারলে। বট কোশ্চেনের উত্তর এই পিডিএফ এর মধ্যে পরের দিকে আছে, এটা টোটাল 85 পেজের একটা পিডিএফ। আর এখান থেকে তোমরা নোট সাজেশন গুলো কিন্তু ভালো করে, আর এর উত্তরগুলো কিন্তু দেখো, আমাদের উত্তর তোমাদের যাতে অথেন্টিক উত্তর লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সেভাবে লেখা থাকে। ওই কিছু কিছু স্যার ম্যামেরা থাকে ওই অনলাইনে গুগল থেকে এর থেকে ওর থেকে নিয়ে দেয়, ওগুলো কিন্তু পড়লে ভালো নাম্বার পাওয়া যাবে না। হ্যাঁ, পাস তো অনেক ক্ষেত্রে করে যাবে, কিন্তু বিশেষ করে যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমরা কিন্তু অ্যান্সারের কোয়ালিটি ভালো না থাকলে ভালো মার্কস পাবে না, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এই ধরনের সাবজেক্টের আর কোন সাবজেক্টের নোট সাজেশন ভিডিও চাইছো কমেন্ট করে জানিও, ঠিক আছে।